আচ্ছা, যারা পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যের বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন বা ধরুন যারা ইউজিসি নেট সেট, ইউপিএসসি, ডব্লিউবিসিএস এই সব পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাদের মনে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আসে। এই যে রাজনীতি, পলিটিক্স, এত যে কথা হয় এটা নিয়ে, মানে জিনিসটা ঠিক কি? এর অর্থটা কি? কতটা এর পরিধি? আজ আমরা এই খুব গোড়ার কিন্তু খুব জরুরি প্রশ্নগুলো নিয়ে একটু গভীরে যাব। আর এই যাত্রায় আমাদের সঙ্গে থাকছে ডক্টর কার্তিক চন্দ্র মুখোপাধ্যায়ের লেখা রাষ্ট্রতত্ত্বের সন্ধানে বইটা। আমরা একদম প্রথম অধ্যায় রাজনীতির অর্থ ও প্রকৃতি এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই অধ্যায়টা খুব খুব গুরুত্বপূর্ণ। একেবারে গোড়ার কথা বলতে পারেন। মানে রাজনীতি বলতে ঠিক কি বোঝায়, কিভাবে সময়ের সাথে সাথে এর ধারণাটা পাল্টেছে, সেই প্রাচীন গ্রিস থেকে আজ পর্যন্ত। মানে বিভিন্ন চিন্তাবিদরা কে কি বলেছেন, সবটা মিলে একটা ছবি পাওয়া যায় এখানে। আর কেন যে রাজনীতি আমাদের জীবনের সাথে এমন জড়িয়ে আছে, সেটাও বুঝতে খুব সুবিধে হয়। আর বইটাতে দেখলাম শুরুতেই অ্যারিস্টটলের একটা দারুণ কোটেশন ব্যবহার করা হয়েছে, হ্যাপিনেস ইজ দ্য মিনিং অ্যান্ড দ্য পারপাস অফ লাইফ। মানে সুখী জীবনের অর্থ, উদ্দেশ্য সবকিছু। এইটা দিয়ে শুরু করার কি কোনো বিশেষ কারণ আছে? মানে রাজনীতির মূল লক্ষ্যের দিকে কি ইশারা করছে? অবশ্যই অবশ্যই। অ্যারিস্টটল, যাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক বলি, তিনি তো এটাই বিশ্বাস করতেন। রাষ্ট্রের আসল কাজই হল মানুষকে একটা ভালো জীবন দেওয়া, উন্নত জীবন দেওয়া, যা আসলে সুখের দিকেই নিয়ে যায়। মানে মানে রাজনীতি শুধু পাওয়ার বা দেশ চালানো নয়, এর একটা একটা গভীর নৈতিক দিক আছে, মানুষের ভালো থাকাটা নিশ্চিত করা। এই উক্তিটা সেটাই মনে করিয়ে দেয় আর কি। ইন্টারেস্টিং। তাহলে এই নৈতিক দিকটা মাথায় রেখে চলুন এগোনো যাক। এই যে পলিটিক্স বা রাজনীতি শব্দটা এলো কোথা থেকে? উৎসটা কি? এটার উৎস তো সেই প্রাচীন গ্রিসে। গ্রিক শব্দ পলিস থেকে এসেছে পলিটিক্স। পলিস মানে ছিল নগর রাষ্ট্র, ছোট ছোট যে সিটি স্টেটস ছিল, অ্যাথেন্স, স্পার্টা। তো সেই নগর রাষ্ট্রের যা কিছু ব্যাপার-স্যাপার, শাসন, নাগরিক জীবন, আলোচনা, এই সব কিছু নিয়েই ছিল পলিটিক্স। আর এখানেই তো অ্যারিস্টটলের নাম আবার আসছে, তাই না? ৮৮৪ খ্রিস্টপূর্বাব্দে ওনার বিখ্যাত বই পলিটিকাতে তো এই নগর রাষ্ট্র নিয়ে কথা। আপনি যেমন বলছিলেন, উনি তো রাষ্ট্রকে শুধু বেঁচে থাকার জায়গা হিসেবে দেখেননি, বরং জীবনের মান উন্নয়নের পারসিউট অফ লাইফ ফ্রম ইটস গুড টু বেটার একটা উপায় ভেবেছেন। আর বলেছেন এটা সর্বোচ্চ নৈতিক প্রতিষ্ঠান, হাইয়েস্ট মরাল ইনস্টিটিউশন। মানে ওনার কাছে রাজনীতি আর নীতিশাস্ত্র কি একই ব্যাপার ছিল? আজই ছিল নাগরিককে ভালো মানুষ করে তোলা, তাদের ভালো জীবনের পথ দেখানো। কিন্তু এই ধারণাটা পরে আস্তে আস্তে বদলেছে। মধ্যযুগে যেমন ধরুন সেন্ট অগাস্টিন বা টমাস অ্যাকুইনাস, তারা আবার ধর্মতত্ত্বের দিক থেকে দেখেছেন ব্যাপারটাকে। আচ্ছা। আর তারপরে আধুনিক যুগ। আর আধুনিক যুগ মানেই তো নিকোলো ম্যাকিয়াভেলি, ১৪৫৯ সাল নাগাদ। তাকে তো আধুনিক রাজনীতির জনক বলা হয়। কেন? ওনার ভাবনা কি অ্যারিস্টটলের থেকে একদম আলাদা ছিল? অনেকটাই আলাদা, হ্যাঁ। ম্যাকিয়াভেলি ছিলেন ভীষণ বাস্তববাদী। তার বই দ্য প্রিন্সে উনি রাজনীতিকে ধর্ম বা নৈতিকতার থেকে আলাদা করে দেখেছেন। ওনার মূল চিন্তা ছিল একজন রুলার বা শাসক কিভাবে ক্ষমতা পাবে আর সেটা ধরে রাখবে, যেভাবেই হোক। রাষ্ট্রের নিরাপত্তা, শৃঙ্খলা, এটাই তার কাছে মুখ্য ছিল। উনি দেখালেন যে রাজনীতির নিজের কিছু নিয়ম আছে, যা সব সময় নৈতিকতার ধার ধারে না। এখানেই অ্যারিস্টটলের সাথে একটা বড় ফারাক। রাজনীতি আর শুধু নীতিশাস্ত্রের অংশ রইল না। হুম, বুঝতে পারছি। ম্যাকিয়াভেলির হাত ধরে তাহলে একটা নতুন দিক খুলল। এরপর যে প্রথাগত বা ট্রেডিশনাল ডেফিনেশনগুলো আমরা পড়ি, যেমন গার্নারের ওই বিখ্যাত কথাটা, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে শুরু এবং রাষ্ট্রকে নিয়েই শেষ হয়। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট। এই লাইনের আরও অনেকে ছিলেন, হ্যারল্ড ল্যাস্কি, গিটেল, উইলোবি, এরা। এরা সবাই কি রাষ্ট্রকেন্দ্রিক, মানে রাষ্ট্রকেই মূল ফোকাস করেছেন? হ্যাঁ, মূলত তাই। এদের কাছে রাষ্ট্রবিজ্ঞান মানেই হল রাষ্ট্র, সরকার আর তার বিভিন্ন প্রতিষ্ঠান, আইনসভা, বিচার বিভাগ, প্রশাসন, এইসব নিয়ে আলোচনা। রাষ্ট্রের চরিত্র কি, কাজ কি, উৎপত্তি কিভাবে, এইসব। এই দৃষ্টিভঙ্গিটা বহুদিন ধরে চলে এসেছে। এটাকে ইনস্টিটিউশন সেন্ট্রিক বা প্রতিষ্ঠান কেন্দ্রিক অ্যাপ্রোচ বলা হয়। কিন্তু এই রাষ্ট্রকেন্দ্রিক ধারণাটা আজকের দিনে দাঁড়িয়ে কি একটু সংকীর্ণ মনে হয় না? রাজনীতি তো এর থেকে অনেক বড় কিছু, তাই না? শুধু প্রতিষ্ঠানের মধ্যে তো আটকে নেই। ঠিক এই প্রশ্নটাই তুলেছেন।
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা, বিশেষ করে বিংশ শতাব্দীতে, ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, বিহেভিয়ারালিজম বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি যখন এলো, তখন রাজনীতির সংজ্ঞায় একটা বিরাট বাঁক এলো। আধুনিক থিওরিস্টরা বললেন, আরে রাজনীতি তো শুধু রাষ্ট্র বা সরকারি কাঠামোর গল্প নয়, রাজনীতি লুকিয়ে আছে সমাজের ক্ষমতা সম্পর্কের মধ্যে, মানুষের আচরণের মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর লড়াইয়ের মধ্যে। শুধু প্রতিষ্ঠান নয়, প্রসেস বা প্রক্রিয়া আর বিহেভিয়ার বা আচরণ, এগুলোর উপর জোর দিতে হবে। আর এখানেই বোধহয় হ্যারাল্ড ল্যাসওয়েলের ওই বিখ্যাত সংজ্ঞাটা আসে, পলিটিক্স হু গেটস হোয়াট, ওয়েন অ্যান্ড হাউ। মানে কে কি পায়, কখন পায় আর কিভাবে পায়, তারই আলোচনা হলো রাজনীতি। এটা একেবারে অন্যরকম শোনাচ্ছে। একদম অন্যরকম এবং ভীষণ প্রভাবশালী একটা সংজ্ঞা। ল্যাসওয়েল বোঝাতে চাইলেন, সমাজে তো সম্পদ বা সুযোগ সীমিত, ক্ষমতা, টাকা, সম্মান যাই বলুন না কেন, তো এই সীমিত জিনিসগুলো কারা পাবে, কিভাবে পাবে, এটা নিয়েই তো সমাজে অনবরত একটা দর কষাকষি, একটা সংঘাত চলে। এই যে ডিস্ট্রিবিউশন বা বন্টনের প্রক্রিয়া, এটাই রাজনীতি। রবার্ট ডাল বা অস্টিন রিনির মতো তাত্ত্বিকরাও কিন্তু এই ক্ষমতা, পাওয়ার আর প্রভাব, ইনফ্লুয়েন্সকেই রাজনীতির কেন্দ্রবিন্দু বলেছেন। ডাল যেমন বললেন, পলিটিক্যাল সিস্টেম হলো আসলে ক্ষমতার সম্পর্ক। আচ্ছা, তার মানে আধুনিক সংজ্ঞাগুলো রাজনীতিকে ক্ষমতা বা প্রভাবের খেলা হিসেবে দেখছে। ডেভিড স্টোন, তার ধারণাও তো খুব গুরুত্বপূর্ণ এই মডার্ন অ্যাপ্রোচে। নিঃসন্দেহে ইস্টার্ন তো সিস্টেমস থিওরি আনলেন পলিটিক্যাল সায়েন্সে। তার ১৯৫৩ সালের বই এ পলিটিক্যাল সিস্টেমে উনি রাজনীতিকে বললেন মূল্যবোধের কর্তৃত্বপূর্ণ বন্টন, অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ। এই সংজ্ঞাটা একটু ভাঙলে বোঝা সহজ। ভ্যালুজ বা মূল্যবোধ মানে ইস্টার্ন বলছেন সেই সব জিনিস যা লোকে চায় বা দামি মনে করে, সম্পদ, নিরাপত্তা, সম্মান, সুযোগ, এইসব। অথরিটেটিভ বা কর্তৃত্বপূর্ণ মানে হল এমন একটা বন্টন যেটা সমাজের বেশিরভাগ লোক মেনে নেয়, বৈধ মনে করে। আর অ্যালোকেশন হল এই ভাগবাটোয়ারার প্রক্রিয়াটা। সুতরাং ইস্টার্নের মতে রাজনীতি হল সেই সিস্টেম বা প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে এই মূল্যবান জিনিসগুলো অথরিটির সাথে বন্টন করা হয়। কারা করে, কিভাবে করে, এটাই পলিটিক্স। বাহ, তাহলে জার্নিটা বেশ লম্বা। অ্যারিস্টটলের নৈতিকতা থেকে ম্যাকিয়াভেলির রিয়েলিজম, তারপর রাষ্ট্রের গুন্ডি ছাড়িয়ে ক্ষমতা আর মূল্যবোধ বন্টনের এত বড় ক্যানভাস। এতগুলো দৃষ্টিভঙ্গির মধ্যে মার্ক্সীয় ধারণাটা কোথায় ফিট করে? তাদের ভাবনা তো আবার একেবারে অন্যরকম, তাই না? হ্যাঁ, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা একটা দৃষ্টিকোণ দেয়। কার্ল মার্কস বা তার অনুগামীরা তো মনে করেন সমাজের আসল ভিত্তি বা বেস স্ট্রাকচার হল অর্থনীতি, মানে উৎপাদন ব্যবস্থা, শ্রেণী সম্পর্ক, এইসব। আর রাজনীতি, আইন, সংস্কৃতি, ধর্ম, এগুলো সব হল উপরা কাঠামো, সুপারস্ট্রাকচার, যা এই অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে এবং তাকেই সাপোর্ট করে, বাঁচিয়ে রাখে। তাদের মতে রাজনীতি আসলে শ্রেণী সংগ্রামেরই একটা প্রকাশ। শাসক শ্রেণী তাদের অর্থনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে। লেনিনের ওই বিখ্যাত কথাটা তো তাহলে এখানেই প্রাসঙ্গিক। রাজনীতি হল অর্থনীতির ঘনীভূত রূপ, কনসেন্ট্রেটেড ফর্ম অফ ইকোনমিক্স। এর মানে কি সব রাজনৈতিক ঘটনার মূলে অর্থনৈতিক কারণ? মার্ক্সীয় তাত্ত্বিকদের মত অনুযায়ী হ্যাঁ। তারা মনে করেন শেষ বিচারে অর্থনৈতিক স্বার্থের সংঘাতটাই রাজনৈতিক চেহারা নেয়। যদিও এই নিয়ে অনেক বিতর্ক আছে, অন্য মতও আছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিটা জানা খুব জরুরি। এটা দেখায় অর্থনীতি আর রাজনীতি কিভাবে জুড়ে আছে। একটা খুব গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ এটা। বোঝা গেল। রাজনীতির শব্দটা শুনতে ছোট হলেও এর মানে আর ব্যাখ্যা যে কত রকম হতে পারে। ক্লাসিক্যাল, ট্র্যাডিশনাল, মডার্ন আচরণবাদী, সিস্টেমস থিওরি, মার্কসিস্ট, বাপরে! তো এই সব মিলিয়ে রাজনীতির পরিধি বা স্কোপ এখন ঠিক কতটা চওড়া? যা শুরু হয়েছিল নগর রাষ্ট্র বা স্টেটক্রাফট দিয়ে, সেটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকের দিনে এর পরিধি অমস্য বিশাল। এটা আর শুধু রাষ্ট্র, সরকার বা সংবিধানে আটকে নেই। এখন রাজনীতির আলোচনায় আসে ক্ষমতা বা পাওয়ার কিভাবে কাজ করে, কর্তৃত্ব বা অথরিটি এবং তার লেজিটিমেসি বা বৈধতা,
রাজনৈতিক অংশগ্রহণ বা পলিটিক্যাল পার্টিসিপেশন মানে মানুষ কিভাবে রাজনীতিতে যোগ দেয়, পলিটিক্যাল সিস্টেম কিভাবে কাজ করে, ভোটিং বিহেভিয়ার বা ভোটদানের আচরণ, কেন লোকে বিশেষ দল বা প্রার্থীকে ভোট দেয়, গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন কিভাবে রাজনীতিকে পাল্টাচ্ছে, এইসব। আর এর সাথে তো আরও অনেক নতুন নতুন এরিয়া যোগ হয়েছে, তাই না? যেমন ধরুন পলিটিক্যাল সোশিওলজি, সমাজ আর রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনা। ঠিক তাই। আরও আছে সিভিল সোসাইটি বা সুশীল সমাজ, ফেমিনিজম বা নারীবাদ এবং জেন্ডার পলিটিক্স বা লিঙ্গ রাজনীতি, মানে সমাজে লিঙ্গভিত্তিক ক্ষমতার যে খেলা আর রাজনীতিতে মহিলাদের অবস্থান, এনভায়রনমেন্টাল পলিটিক্স বা পরিবেশ রাজনীতি, এমনকি জিও পলিটিক্স বা ভূ রাজনীতি, ভূগোল কিভাবে রাজনীতিকে প্রভাবিত করে। এক কথায় বলতে গেলে যেখানেই ক্ষমতা, সংঘাত, সহযোগিতা, সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আছে সেখানেই রাজনীতি ঢুকে পড়েছে। তাই এর পরিধি এখন সমাজ জীবনের প্রায় সবখানে। চার্লস মেরিয়াম যেমন বলেছিলেন, রাজনীতি হল প্রভাব বা ইনফ্লুয়েন্স, আর প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সিয়ালদের নিয়ে আলোচনা। এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো যে রাজনীতি একটা দারুণ জটিল আর বহুমাত্রিক ধারণা। আচ্ছা, আমরা তো এতক্ষণ রাজনীতি নিয়ে কথা বললাম। বইটার নাম তো রাষ্ট্রতত্ত্বের সন্ধানে। এই যে তত্ত্ব বা থিওরি, এই শব্দটার মানে কি? রাষ্ট্রবিজ্ঞানে এই থিওরির কাজটা কি? খুব ভালো প্রশ্ন। থিওরি শব্দটা এসছে গ্রিক থিওরিয়া থেকে। এর আসল মানে ছিল খুব মনোযোগ দিয়ে দেখা বা গিপকে চিন্তা করা। তত্ত্ব মানে কিন্তু শুধু ঘটনার বিবরণ বা কিছু ইনফরমেশন নয়। তত্ত্ব হলো ওই ঘটনা বা ইনফরমেশনগুলোকে একটা সুসংহত ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলে ব্যাখ্যা করার চেষ্টা, একটা অর্গানাইজড এক্সপ্লেনেশন। বইটাতে আর্নাল্ড ব্রেক্টের একটা সংজ্ঞা আছে। উনি বলছেন, তত্ত্ব হল এমন এক বা একাধিক প্রস্তাবনা যা কোনো কিছুকে ব্যাখ্যা করার জন্য তৈরি, যা সরাসরি দেখা যায় না বা বোঝা যায় না এমন তথ্য বা সম্পর্কের ভিত্তিতে। এর সহজ মানে কি দাঁড়ায়? মানে হলো তত্ত্ব আমাদের সাহায্য করে পর্দার পেছনের ঘটনাটা বুঝতে। যা আমরা খালি চোখে দেখছি তার পেছনের কারণটা কি, নিয়মটা কি, সেটা তত্ত্ব ধরিয়ে দেয়। ধরুন, কেন মানুষ ভোট দেয় বা কেন সমাজে বিপ্লব হয়, এই কেনর উত্তর খুঁজতে আমাদের তত্ত্বের কাছে যেতে হয়। এটা আমাদের ডেটা আর ঘটনার মধ্যেকার সম্পর্কটা খুঁজে বের করতে সাহায্য করে, যা হয়তো আপাতদৃষ্টিতে স্পষ্ট নয়। জি, G.H. স্যাবিনের কথাও তো এদিকে ইঙ্গিত করে। উনি তত্ত্বকে বলছেন রাজনৈতিক সমস্যার শৃঙ্খলাবদ্ধ অনুসন্ধান, দ্য ডিসিপ্লিনড ইনভেস্টিগেশন অফ পলিটিক্যাল প্রবলেমস। একদম। স্যাবিন বোঝাতে চাইলেন রাজনৈতিক সমস্যাগুলোকে বিচ্ছিন্নভাবে বা যেমন তেমন করে দেখলে হবে না। একটা ডিসিপ্লিনড ওয়েতে, নিয়ম মেনে, যুক্তি দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে সেগুলোকে স্টাডি করতে হবে। এই যে সিস্টেম্যাটিক অনুসন্ধান, এটাই হলো তত্ত্ব। রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব আমাদের বিভিন্ন রাজনৈতিক ঘটনা, ধারণা বুঝতে, ব্যাখ্যা করতে, এমনকি কখনো কখনো প্রেডিক্ট করতেও সাহায্য করে। আমাদের চিন্তাকে একটা কাঠামো দেয়। বেশ, তাহলে আমরা রাজনীতির মানে, তার বিবর্তন, পরিধি আর তত্ত্বের ধারণা এসব নিয়ে একটা বিস্তারিত আলোচনা করলাম। এই বিষয়গুলো তো শুধু একাডেমিক ইন্টারেস্টের জন্য নয়, যারা পড়াশোনা করছেন বা পরীক্ষা দেবেন তাদের জন্য তো খুব জরুরি। পরীক্ষার দিক থেকে যদি একটু বলেন। হ্যাঁ, ভীষণ জরুরি। বিশেষ করে যারা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। সিবিসিএস বা নতুন এনইপি সিলেবাসে রাষ্ট্রবিজ্ঞান অনার্স বা মেজর মাইনর নিয়ে তাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। যেমন ধরুন, রাজনীতির ক্লাসিক্যাল আর মডার্ন সংজ্ঞার পার্থক্য, বা ইস্টার্ন কিংবা লাসওয়েলের সংজ্ঞা ব্যাখ্যা করতে দিতে পারে। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি বা রাজনীতির পরিধি নিয়েও বড় প্রশ্ন আসতেই পারে। এটা একদম বেসিক। আর কম্পিটিটিভ পরীক্ষাগুলোর ক্ষেত্রে, যেমন ধরুন ইউজিসি নেট সেট বা WBCS মেন্স বা অপশনাল, সেখানেও এর গুরুত্ব কিছু কম নয়। এমসিকিউ বা শর্ট আনসার টাইপ প্রশ্নে প্রায়ই বিখ্যাত কোটেশন তুলে দিয়ে জিজ্ঞেস করা হয় এটা কার কথা। যেমন অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস, এই কনসেপ্টটা কার, বা হু গেটস হোয়াট, ওয়েন অ্যান্ড হাউ, এটা কার লেখা। রাজনীতির মার্ক্সীয় ব্যাখ্যা, অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তা, এগুলো থেকেও প্রশ্ন আসে। তাই এই অধ্যায়ের প্রত্যেকটা সংজ্ঞা, প্রত্যেক তাত্ত্বিকের মূল কথা আর আইডিয়াগুলোর মধ্যে পার্থক্যগুলো খুব পরিষ্কার করে জানা দরকার। এটা ভিত তৈরি করে দেয়। তার মানে এই ভিতটা মজবুত করা খুব দরকার।
আর এখানেই হয়তো ওই প্রশ্নটা আসে, কিভাবে পড়া উচিত। অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে শর্টকাট নোটস বা গাইড বইয়ের দিকে ঝুঁকে পড়েন। হ্যাঁ, এই টেন্ডেন্সিটা থাকে। কিন্তু দেখুন, রাষ্ট্রবিজ্ঞানের মতো একটা বিষয়ে যেখানে কনসেপচুয়াল ক্ল্যারিটি বা ধারণাগত স্বচ্ছতাটাই আসল, সেখানে শর্টকাটের ওপর বেশি নির্ভর করলে লং রানে মুশকিল। গাইড বই হয়তো পরীক্ষার জন্য কিছু রেডিমেড পয়েন্ট দিয়ে দেবে, কিন্তু সাবজেক্টের গভীরতাটা ধরা যায় না। এখানেই বোধহয় ডক্টর মুখোপাধ্যায়ের রাষ্ট্রতত্ত্বের সন্ধানের মতো টেক্সট বুকগুলোর আসল ভূমিকা। এই ধরনের বই খুঁটিয়ে পড়লে কি লাভ হয়? অনেক লাভ। প্রথমত, টেক্সট বুক পড়লে শুধু ফ্যাক্টস বা ডেফিনেশন জানা হয় না, ওই আইডিয়াগুলো কোন পরিস্থিতিতে তৈরি হয়েছিল, বিভিন্ন থিওরিজদের ভাবনার মধ্যে সূক্ষ্ম পার্থক্যগুলো কি, তাদের যুক্তির জোর কোথায়, এই সব ডিটেলে জানা যায়। নিজের অ্যানালিটিক্যাল ক্ষমতা বাড়ে। দ্বিতীয়ত, টেক্সট বুকের ভাষাটা ভালো হয়, স্ট্যান্ডার্ড হয়। এটা উত্তর লেখার সময় খুব কাজে দেয়। আর তৃতীয়ত, যেটা আমার সবচেয়ে জরুরি মনে হয়, এতে বিষয়ের প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়, একটা ভালোবাসা জন্মায়। জ্ঞানটা তখন শুধু পরীক্ষার জন্য নয়, নিজের ভাবনার অংশ হয়ে ওঠে। অর্থাৎ আপনার পরামর্শ হল শর্টকাট না খুঁজে মূল টেক্সটবুকের গভীরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। একটু সময় হয়তো বেশি লাগবে, কিন্তু ভিতটা পোক্ত হবে। একদম তাই। ভালো রেজাল্টের জন্য তো বটেই, সাবজেক্টটাকে সত্যি করে জানার জন্য টেক্সটবুক পড়ার কোনো বিকল্প নেই। কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো প্রশ্নে ঘুলিয়ে দিক না কেন, উত্তর দেওয়া যায়। খুবই দরকারি একটা বার্তা। মনে করিয়ে দিই, আমাদের আজকের পুরো আলোচনাটাই ছিল ডক্টর কার্তিক চন্দ্র মুখোপাধ্যায়ের লেখা রাষ্ট্রতত্ত্বের সন্ধানে, ইন সার্চ অফ পলিটিক্যাল থিওরি। বইটির প্রথম অধ্যায় রাজনীতির অর্থ ও প্রকৃতিকে ঘিরে। হ্যাঁ, বইটা প্রকাশ করেছে কলকাতার আরানবাগ বুক হাউস, ABH বুকস। এটা বইয়ের সেকেন্ড এডিশন বা দ্বিতীয় সংস্করণ, যেটা 2025 সালের মে দিবসে পাবলিশ হয়েছে। বইটার ISBN নম্বর 983935355445 আর দাম রাখা হয়েছে 279 টাকা। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বইটা খুব কাজের হতে পারে বোঝা যাচ্ছে। বইটি কোথায় পাওয়া যাবে? বইটা অ্যামাজন, ফ্লিপকার্টের মতো অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে, পেপারব্যাক এডিশন। এছাড়া ছাত্রছাত্রীরা তাদের কাছাকাছি কলেজ স্ট্রিট বা অন্য বড় বইয়ের দোকানে খোঁজ নিতে পারেন। পরিবেশকদের কাছেও থাকার কথা। আর সরাসরি প্রকাশকের সাথে যোগাযোগের জন্য আরামবাগ বুক হাউসের ওয়েবসাইটে বা তাদের ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বরে 9830787121 যোগাযোগ করা যেতে পারে। অনেক ধন্যবাদ এই সব তথ্যের জন্য। তাহলে রাষ্ট্রতত্ত্বের গভীরে আমাদের আজকের এই ডুব দেওয়াটা এখানেই শেষ করা যাক। রাজনীতির অর্থ যেভাবে সময়ের সাথে পাল্টেছে, যেভাবে বিভিন্ন তাত্ত্বিক একে দেখেছেন, সেটা সত্যিই খুব আকর্ষণীয়। আশা করি এই আলোচনা সবার প্রস্তুতিতে এবং চিন্তাভাবনায় কাজে লাগবে। আর শেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। আমরা তো দেখলাম সেই প্রাচীন গ্রিস থেকে আজকের গ্লোবালাইজড ওয়ার্ল্ড পর্যন্ত রাজনীতির ধারণা আর পরিধি বেড়েই চলেছে। এই যে টেকনোলজির এত উন্নতি হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, এই সবের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে রাজনীতির মানে বা তার চর্চাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? কি মনে হয়, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। দারুণ একটা প্রশ্ন। এই ভাবনাটা নিয়েই তাহলে আজকের মতো শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।